সারা শরীরে অসহ্য ব্যথা নিয়ে বিছানায় শুয়ে আছি। সাদা বিছানার চাদরে বেশ খানিকটা লাল হয়ে গেছে আমার রক্তের দাগে। শরীরে অসম্ভব রকম যন্ত্রণা করছে, ব্যথায় এক প্রকার কাতরাচ্ছি, কিন্তু সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই না করে গত 2 ঘন্টা যাবৎ আমার শরীরটাকে খুবলে খাচ্ছে তুর্য। একটা জীবন্ত লাশের মতো শুধু দেখেই গেলাম নিজের সতীত্ব হরণ হওয়া। আমি হীর, অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। সদ্য 18 বছরে পা রেখেছিলাম, 2 চোখ ভরে স্বপ্ন সাজিয়েছিলাম। এক নিমিষে আজ সব শেষ হয়ে গেল। কিছু করার ছিল না। আমরা কি করতাম? তুর্য যেমন লম্বা তেমনি সুঠাম দেহি, তার সামনে আমি একটা মাছির মতো। ঠিক তার শক্তির কাছে পেরে উঠতে পারলাম না। শেষ মুহূর্ত পর্যন্ত ধস্তাধস্তি করেও শেষ রক্ষা হলো না। 2 চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরছে, ভীষণ কষ্ট হচ্ছে, আর সহ্য করতে পারছি না। কিন্তু তুর্যর সেদিকে কোনো খেয়াল নেই। চোখে ঝাপসা দেখছি, মনে হচ্ছে জ্ঞান হারাচ্ছি। হ্যাঁ, সেটাই ভালো। এই অসহ্য যন্ত্রণা আর নিতে পারছি না আমি। বেশ কিছুক্ষণ পরে ঘুম ভাঙতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। মাথাটা উঁচু করে দেখি তুর্য আমার বুকে মাথা রেখে আমার উপরেই ঘুমিয়ে আছে। রাগে আমার গা জ্বলে যাচ্ছে। বেটা কত বড় খচ্চর আমার উপর শুয়ে আছে। ইচ্ছে হচ্ছে লাথি মেরে নিচে ফেলে দেয়, কিন্তু শরীরে বিন্দুমাত্র শক্তি অবশেষ নেই। বহু কষ্টে তুর্যকে নিজের উপর থেকে সরিয়ে কোনো রকম উঠে বসলাম। যেই শাড়িটা পরে আজকে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই শাড়িটা 2 টুকরো হয়ে নিচে পড়ে আছে। শাড়ি আর ছেঁড়া ব্লাউজ দেখে চোখ ভিজে গেল আমার। তুর্যর গায়ে থেকে চাদরটা টেনে নিয়ে কোনো রকমের শরীর পেঁচিয়ে নিলাম। হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শরীর টুকরো টুকরো হয়ে বিছিয়ে পড়বে এক্ষুনি। কোনো মতে ওয়াশরুমে ঢুকে আয়নার সামনে দাঁড়িয়ে চাদরটা সরাতে আটকে উঠলাম। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে আছে। কামড় আর আঁচড়গুলো জায়গাগুলোতে বের হচ্ছে, রক্ত শুকিয়ে গেছে। ধর্ষণ বুঝি একেই বলে? আগে শুনেছি, আজ নিজের বেলায় অভিজ্ঞতাটাও হয়ে গেল। 2 চোখ বেয়ে নোনা জল পড়ছে, মোছার এই বিন্দুমাত্র ইচ্ছে নেই। চোখের পানির মাধ্যমে ধর্ষিতা কলঙ্ক না ধুলেও কষ্ট হয়তো কিছুটা কমবে। প্রায় 1 ঘন্টার মতো সময় নিয়ে নিজেকে ভালো মতো ধুয়ে গোসল করে ওয়াশরুমে রাখা বাথবোর্ডটা পরে বের হলাম। বের হতেই দেখি অসভ্যটা খাবার সেন্টার টেবিল রাখছে। আমাকে দেখে একটা ডেভিল হাসি দিয়ে বলল, আমার বিরুদ্ধে সব প্রমাণ তো নিজে হাতে সাবান দিয়ে ঘষে ঘষে ধুয়ে এলে, এখন পুলিশ কেস ফাইল করবে কিভাবে? তুর্যর কথায় আমি অবাকের শেষ সীমানায় পৌঁছে গেছি। বলে কি, নিজেই নিজেকে পুলিশে দেওয়ার কথা বলছে, কিন্তু কথাটা ঠিকই বলছে। বোকার মতো সব প্রমাণ শেষ করে এলাম, এখন নিজেই নিজের কপালে চাপড়াচ্ছি। কি চিন্তা করছো এত? এখন এত ভেবে লাভ নেই, এখানে বসো। এসে বলেই আমার হাত টেনে ধরে সোফায় বসিয়ে দিল তুর্য। বাথরুমটা খুলল। তুর্যর কথা শুনে আমি চোখ বড় বড় তাকিয়েছে। কি হলো, শুনতে পাচ্ছ? বাথরুমটা খুলো, কামড়ের জায়গাগুলোতে মলম লাগাতে হবে। না, আমি বাথরুম খুলবো না। কেন? আপনার সামনে আমি কিভাবে কাপড় খুলবো? নিচে কিছু পড়েনি, হয়তো ভুলে গেছো। কিছুক্ষণ আগে তোমার সবটাই আমি দেখে নিয়েছি। তুর্যর কথা শুনে মনে হচ্ছে আমি আকাশ থেকে পড়ছি। এই মানুষটা কি আদৌ মানসিকভাবে সুস্থ আছে, নাকি পুরো তার ছিঁড়ে? কিছুক্ষণ আগে আমাকে এতটা টর্চার করে এখন আবার নিজেই মলম লাগাতে চাইছে। নিজেই বিড়বিড় করছিলাম, ঠিক টান দিয়ে আমাকে নিজের দিকে ঘুরিয়ে বাথরুমটা খুলে কাঁধ থেকে নামিয়ে দিল তুর্য। আমি হা হয়ে আছি, আর তুর্য আমার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে দিচ্ছে। এতক্ষণ ভালো করে খেয়াল করলাম লোকটাকে, মাত্রাতিরিক্ত ফর্সা লোকটা। ছেলেটা এত ফর্সা হতে নেই। বড় চুলগুলো বারবার চোখের উপর এসে পড়ছে। ঠোঁট দুটো একদম গোলাপি রঙকে। সৃষ্টিকর্তা যেন অনেক সময় নিয়ে বানিয়েছে ওনাকে, এজন্য হাজার হাজার মেয়ের ক্রাশ। অমন হা করে কি দেখছো, খেয়ে ফেলবে নাকি? তুর্যর কথা শুনে আবারও আমার চোখ বড় হয়ে গেল। খানিকটা লজ্জা পেলাম বটে, কিছু না বলে মুখটা বন্ধ করে মাথা নিচু করে রইলাম। গোসল করে বের হতে ভেজা চুলের পানি আমার শরীরে পড়ছে। ওষুধ লাগাতে লাগাতে তুর্যর হাত থেমে গেল। তার দিকে তাকাতেই দেখলাম এক দৃষ্টিতে আমার বুকের ঠিক মাঝখানে তিলটার দিকে তাকিয়ে আছে। তুর্যর চোখে এক অদ্ভুত নেশা লেগে আছে। এই একদিনে তার দৃষ্টি আমার কাছে অনেক পরিচিত। ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। বারবার কয়েক ঘন্টা আগের দৃশ্যগুলো মনে পড়ছে। কয়েক ঘন্টার ব্যবধান কি থেকে কি হয়ে গেল, আমার জীবনটা নিমেষে শেষ হয়ে গেল। একটা মেয়ের অহংকার, তার সতীত্ব, সেটাই আমি হারিয়ে ফেললাম। দুঃখ বিলাস করছিলাম,
তখনই আচমকা তুর্য আমাকে নিজের সাথে মিশিয়ে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের সাথে নিয়ে নিল। আচমকা এমনটা হওয়াতে কিছু বুঝতেই পারলাম না। যতক্ষণ বুঝলাম অনেক দেরি হয়ে গেছে। নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করছি, দুহাত দিয়ে তুর্যর বুকে কিল ঘুষি যা পারছি দিচ্ছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তুর্য আরো শক্ত করে ধরলো আমাকে। এখন আমি আর নড়তে পারছি না। অসহায় হয়ে চোখের পানি ছেড়ে দিলাম। তুর্যর মনের সুখ আমার ঠোঁট দুটোর স্বাদ নিচ্ছে, কিন্তু এইবার তুর্যর কাছে আসাটা হিংস্র মনে হচ্ছে। কেন যেন মনে হচ্ছে উনি ভালোবেসে অনেক আদর করে কিস করছে, কিন্তু আমার এগুলো কাটা ঘায়ে নুনের ছিটের মতো। কিছুক্ষণ এভাবে থাকার পর তুর্য আমার ঠোঁট দুটো ছেড়ে দিয়ে আমার ঘাড়ে মুখ ডুবিয়ে দিল। হাতের বাঁধন আলগা হতে আমি তুর্যকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম। এই লোকটাকে স্পর্শ আর সহ্য করতে পারছিলাম না আমি। ওনার প্রতিটি স্পর্শ আমাকে আবারও সেই অমানবিক অত্যাচারের কথা মনে করিয়ে দিচ্ছে। তুর্য আহত দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে। এই চাহিনি না জানি কত কষ্ট লুকিয়ে আছে। তুর্যর চোখের দিকে তাকিয়ে থাকা আর সম্ভব হলো না। কেন জানি না বুকে চিনচিন ব্যথা হচ্ছে। তুর্য নিজের চোখ নামিয়ে নিল। খাবার মাখিয়ে আমার মুখের সামনে ধরল তুর্য। মুখ খুলো, খাবার খেয়ে পেন কিলার খেতে হবে। তুর্যর কথায় আবারও অবাক না হয়ে পারলাম না। উনি কেমন মানুষ এই ধারণা হচ্ছে না আমার। এত কেয়ার করছে, আবার সে যে বিশ্বাস হচ্ছে না কিছুক্ষণ আগে এই লোকটাই আমাকে তুলে এনে জোরপূর্বক আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এক কথায় যাকে বলে ধর্ষণ। আমি মুখ না খোলাতে তুর্য জোর করে খাবার মুখে ঢুকিয়ে দিল। সরি, জোর করে খাবার ঢুকানোর জন্য, কিন্তু তোমাকে পেন কিলারটা খাওয়ানো প্রয়োজন, না হলে শরীর ব্যথা করবে। শরীরের ব্যথাটা বুঝি চোখে পড়লো? আমার জীবনে যে ঝড় নিয়ে এলেন সেটা। তুর্য আহমেদ চৌধুরীর সাথে একটা রাত কাটানোর জন্য মেয়েরা লাইন লাগিয়ে বসে থাকে, নিজে থেকে ধরা দেয়, আর সেই তুর্য আহমেদ চৌধুরী নিজে তোমাকে আপন করে নিয়েছে। তোমার তো নিজেকে নিয়ে প্রাউড ফিল করা উচিত। আপনি যেমন আপনার কাছে ধরা দেয় তেমন মেয়েরাই, কিন্তু আমি ওসব মেয়েদের মতো না। আমি কেমন মানে? এই যে বললেন আমি যেমন তেমন মেয়ের কাছরাই আমার কাছে আসে, তো আমি কেমন একটু বলেন? আপনি একটি চরিত্রহীন লোক। আপনি একটা মেয়েকে জোরপূর্বক তুলে এনে আর কথা বের হলো না মুখ দিয়ে। কষ্টগুলো দলা পাকিয়ে গলায় আটকে গেছে। আমি চরিত্রহীন? আর তুমি তুমি কি ধোয়া তুলসী পাতা? তোমার আসল রূপটা কেউ না জানলো আমি জানি। আর তোমাকে কি মনে হয় আমি তোমাকে ধর্ষণ করছি? তুমি তো সব কিছু জেনেও কিছু জানো না। আমার প্রতিটি স্পর্শ বৈধ ছিল, তোমাকে অবৈধভাবে আমি স্পর্শ করব ভাবলে কি করে? তুর্যর এই কথার প্রেক্ষিতে আমি উত্তর দেওয়া যায় আমার জানা নেই। উনি আমার সম্পর্কে এত বাজে মন্তব্য করছেন, কিন্তু উনি তো আমাকে চেনেন না, তাহলে কেন এসব কথা বললেন? তুর্য আমাকে খাইয়ে পেন কিলার খাইয়ে সোফায় মাথা নিচু করে বসে আছে। তুর্যর আলমারি থেকে টি শার্ট বের করছে। এতক্ষণ শুধু একটা ছাই রঙের ট্রাউজার পরা ছিল। তুর্যর জিম করা বডি, তার উপর থেকে ফর্সা শরীর, যে কোনো মেয়েকে পাগল করার জন্য যথেষ্ট। কিন্তু এত সৌন্দর্য দিয়ে কি হবে যেখানে চরিত্রই ঠিক নেই? একটা মেয়ে এত বড় সম্মানহানি করার আগে একবারও চিন্তা করলো না? তোমার এখন বাসায় যেতে হবে, নাকি আমার মুখে পড়ে গেছো? কিভাবে যাব? শাড়ি ব্লাউজ তো সব আপনি ছিঁড়ে ফেলেছেন। বাথটব পরে বাসায় কিভাবে যাব? বাথটব পরে যেতে হবে না, ওই শাড়িটা পরে নাও। যা যা লাগবে সবই এখানে আছে, আপনি বাইরে যান। কেন? বারে আপনার সামনে শাড়ি পরবো নাকি আমি? তোমার আর কিছু বাকি নেই যা আমি দেখিনি, তাই আমার সামনে তোমার লজ্জা না পেলেও চলবে। গা জ্বালানো কথা বন্ধ করবেন আপনি। লজ্জা নেই আপনার, তাই না? গেট রেডি ফার্স্ট। অর্ডার দিয়ে তুর্য রুম থেকে বেরিয়ে গেল। শাড়ি হাতে নিয়ে রুমটা একটু পর্যবেক্ষণ করলাম। বেশ বড় একটা রুম, আসবাবপত্র অনেক দামি আর ক্লাসি। দেখেই মনে হচ্ছে খুব শখ করে সাজিয়েছে রুমটা। খাটের পাশে টেবিলে তুর্যর একটা ছবি ফ্রেমে রাখা। এর মানে বাড়িটা এই শয়তান লোকটার। বেলা গড়িয়ে যাচ্ছে, বাড়িতে যেতে হবে জলদি, তাই চিন্তা ভাবনা বাদ দিয়ে শাড়ি পরে নিচে নেমে গেলাম। নিচে নামতে আমি আরো আশ্চর্য হলাম। বাড়িতে আমি আর তুর্য ছাড়া আর অনেকেই ছিল। দেখে মনে হচ্ছে এরা সবাই সার্ভেন্ট, কিন্তু এতগুলো মানুষ এখানে ছিল, তাহলে একটা মানুষ আমাকে বাঁচালো না কেন? সবগুলো মানুষ আমার সাথে এত বড় অন্যায় হতে দিল, কেউ একজন বাধা দিল না? প্রশ্নটা মাথায় ঘুরপাক খাচ্ছিল। তখনই তুর্য আমার হাত ধরে টানতে টানতে বাইরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। ইটস টাইম টু গো টু বেবি। একদম উল্টোপাল্টা নামে আমাকে ডাকবেন না। তো কি নামে ডাকবো? আমার নাম হির। এক মিনিট, আপনি আমাকে ডাকবেন বা কেন? কেন আমি তোমাকে ডাকবো না? আপনার
আপনার আমার সাথে যা প্রয়োজন ছিল সব তো শেষ, আমার সর্বস্ব লুটে নিয়েছেন, এখন আমাকে দরকার কি ডাকার? সূর্য কিছু বলল না, আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে গাড়ি স্টার্ট দিল। তুর্য আহমেদ চৌধুরী ওরফে রকস্টার তুর্য, বাংলাদেশের সিঙ্গি সেন্সেশন উইথ আইকন। অল্প কয়েক বছরে নিজের গান গাওয়ার প্রতিভা দিয়ে জয় করে নিয়েছেন সকলের মনে। এমন না যে আমরা একে অপরকে চিনি না, তবে ওনাকে চিনি না এমন মানুষ খুব কম আছে। মনে মনে সেই দিনটাকে ঘৃণা স্মরণ করেছি, যেদিনই তুর্যর সাথে প্রথম দেখা হয়েছিল। প্রায় 15 দিন আগে মামাতো বোন রাহির সাথে একটা কনসার্টে গিয়ে এই মানুষরূপী পশুটার সাথে দেখা হয়েছিল। প্রথম দেখে একেবারে বুঝতে পারিনি লোকটা এতটা নীচ। বাইরের দিকে তাকিয়ে আছি, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। হয়তো তুর্য কয়েকবার আমার দিকে ফিরে তাকিয়েছিল, কিন্তু আমার এই পশুর মুখটা দেখার আর ইচ্ছে নেই। আমার বাড়ির ঠিক সামনে এসে গাড়িটা থামালো, তার মানে সব কিছু প্রি প্ল্যান ছিল। আমার সব তথ্য আগের থেকেই নিয়ে নিয়েছেন। গাড়ির দরজাটা খুলে এক ছুটে বাড়ির ভিতরে ঢুকে পড়লাম। হয়তো পিছন থেকে দু একবার ডেকেও ছিল, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। বাড়ি ঢুকতে রাহি আটকে ধরলো, এত দেরি কেন, আর এটা কার শাড়ি? কি উত্তর দিব মাথায় কিছু আসছে না। কোনো রকমে অসুস্থতার বাহানা করে ঘরে এসে দরজা লাগিয়ে দিলাম। এখনো যেন আমার কষ্ট আর বাদ মানছে না, মরে যেতে ইচ্ছা করছে, নিজেকে অপবিত্র মনে হচ্ছে। গাড়ির শাড়িটা খুলে আগুন লাগিয়ে দিলাম। কেন এই কাজটা করলাম জানি না, কিন্তু মনে হচ্ছে শাড়িটার জায়গায় তুর্যকে জ্বালাতে পারলে অনেক শান্তি পেতাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণার নিচে বসে কাঁদছি। আজকে আম্মু আব্বুর কথা ভীষণ মনে পড়ছে। আজ আম্মু আম্মু বেঁচে থাকলে আমার মনের কষ্ট একটু হলে বুঝতো, সবটা শেয়ার করতে পারতাম। মামা মামি রায়ান সবাই অনেক ভালো, কিন্তু মা তো মাই হয়ে। রায়ানের কথা মনে পড়তে আরও জোরে কান্না পাচ্ছিল। কি থেকে কি হয়ে গেল? মানুষটা আমাকে কত ভালোবাসে, আর আমি কিনা ছি, নিজের উপর নিজেই ঘৃণা হচ্ছে। যদি রায়ান সবটা জানতে পারে তখন কি হবে? রায়ান কি আর আমাকে মেনে নিবে? হ্যাঁ, মেনে নিবে। রায়ান আমাকে অনেক ভালোবাসে, কিন্তু এতে তো রায়ানকে ঠগানো হবে। আমি কিভাবে রায়ানকে ঠগাবো আর ভাবতে পারছি না। কাঁদতে কাঁদতে হিচকি উঠে গেছে। জানি না কত সময় ধরে এভাবে কাঁদছি আর ভিজছি। আরও কিছুক্ষণ ভেজার খুব ইচ্ছে, হয়তো আমার কলঙ্ক ধুয়ে যাবে এই পানির সাথে। দরজায় বারবার নক পড়ছে, মামি আর রাহি ডাকছে। না, আর বেশিক্ষণ এভাবে থাকা যাবে না, ওরা সন্দেহ করবে। ঝটপট জামাটা পাল্টে বেরিয়ে পড়লাম। কোনো রকম একটু খেয়ে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়লাম। ব্যালকনিতে দাঁড়িয়ে তুর্য হাতে গিটার আর গলার সুর। গানটা গাইতে গাইতে দু চোখ ভিজে গেছে তুর্যর। আকাশের দিকে তাকিয়ে আছে আপন মনে। পুরো আকাশটাই মেঘলা। পুণ্যতিথির হওয়ার পরে আজ আকাশে কোনো আনন্দ নেই, যেন আকাশেও আজ তুর্যর সাথে কাঁদতে চায়, ওর কষ্ট কমাতে চায়। প্রিয়জন হারানো কষ্ট তবুও বুকে নিয়ে বেঁচে থাকা যায়, কিন্তু প্রিয়জনের ঘৃণার পাত্র হয়ে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক সুখের। কেন হির, কেন কেন দাও আমাকে এতটা কষ্ট? আর কত কষ্ট সহ্য করব বলো? আর কত যন্ত্রণা দিতে চাও? প্রতিটি মুহূর্তে তুমি আমার সামনে, কিন্তু তোমাকে ছোঁয়ার অধিকার নেই। আমার কলিজা তুমি, তবুও তোমার ভালোবাসার অধিকার নেই। তুমি চাইলে সারা জীবন তোমার অপেক্ষা করতে পারে, কিন্তু তোমাকে আজকে তুমি আমাকে চরিত্রহীন বলছো, মানুষরূপী পশু, আরও না জানি কত কি। তুমি আমাকে যত পারো ভুল বুঝো, তবুও আমি কিছু বলবো না। আচ্ছা হির, একটাবার কি মনে পড়ে না তোমার? মনে পড়ে না একটাবার কি আমার কাছে আসার জন্য তোমার মন ছুটে না যায় না? বলো না হির, প্লিজ বলো। কথাগুলো বলতেই তুর্য কান্নায় ভেঙে পড়ে। তখনই বৃষ্টি শুরু, ঝুম বৃষ্টি। হয়তো তুর্যর কষ্ট আকাশও সহ্য করতে না পেরে কান্নায় ভেঙে পড়ছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যায়, প্রচণ্ড ব্যথা করছে, শরীরটাও বেশ গরম, চোখ ঝাপসা লাগছে। বেশ কিছুক্ষণ এরকম জ্বর এসেছে মনে হয়। ড্রয়ার থেকে একটা জ্বরের ওষুধ খেয়ে খাটে বসে আছি। দিনে যা কিছু ঘটেছে সবটাই মাথায় ঘুরছে। সব কিছু পুনরায় একবার চিন্তা করতে গেলে একটা কথাতে আটকে গেলাম। তুর্য যখন বলেছিল তার প্রতিটি স্পর্শ বৈধ, এই কথাটা কি মানে ছিল? আমার শরীর তার স্পর্শ বৈধ কিভাবে হবে? রায়ান কেউ আজ পর্যন্ত নিজেকে স্পর্শ করতে দেয়নি, আর এই লোকটা, ছি, এই লোকের কথাই আমি কেন ভাবছি? যার চরিত্র খারাপ তার মুখের কথার কি সত্যতা আছে? দরজায় কড়া নাড়ছে, নিশ্চিত রায়ান দেখতে এসেছে আমাকে, কিন্তু আমি এই মুখ কিভাবে দেখাবো রায়ানকে? আমার যে তার সামনে যাওয়ার সাহস নেই, কিন্তু বলবো কি? হে, দরজাটা খুলে দে না, আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? রাহি বলল, তোর শরীর খারাপ
আমি দেখব তোর কি হলো। রায়ান ভাই তুমি যাও তো এখান থেকে, আমাকে ঘুমাতে দাও। কান্না আটকে কথাগুলো বললাম। এখন এমন করছিস? খুল না প্লিজ, একবার তোকে দেখেই চলে যাব। এত দেখার কি আছে? যাও তো ঘুমাও। খুলবি না? না। এই তো আর 2 দিন পর দরজা লাগিয়ে রাখিস, আমিও দেখব আর তোর ঘুমের 12টা বাজিয়ে দিব। রাহান কথায় কথায় যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। আমি ভুলেই গিয়েছিলাম 2 দিন পর আমার আর রায়ানের বিয়ে। এখন আমি কি করব? আমি পারবো না রায়ানকে ঠকাতে। আমি এখন অপবিত্র হয়ে গেছি। আমি পারবো না রায়ানকে বিয়ে করতে। খুব কান্না পাচ্ছে, কিন্তু জ্বরের মাত্রা অনেক বেড়ে গেছে। তাকিয়ে থাকতে কষ্ট হচ্ছে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়াল নেই। বেশ কিছুক্ষণ বৃষ্টির ভেজার পর রুমে চলে গেল তুর্য। রুমের লাইট অন করে রুমের দেওয়াল ভর্তি লাগানো হীরের ছবিগুলোর দিকে তাকিয়ে আছে তুর্য। তুমি আমাকে ভুল বোঝো না হীর, আমি কখনোই তোমার ক্ষতি চাইনি, কিন্তু আজ আমি সত্যি নিরুপায়। আমি বেঁচে থাকতে কি করে তোমাকে অন্য কারোর হাতে তুলে দিতাম? তুমি যে আমার নিঃশ্বাসে আটকে গেছো। তোমাকে হারালে আমি নিঃশ্বাস নিতেও পারবো না। জানি না তোমাকে কিভাবে বোঝাবো, কিন্তু ওয়াদা করছি তোমার প্রতি করা সব অন্যায়ের প্রতিশোধ নেব। আমি তোমার উপর অনেক অন্যায় করছি, তার পিছনে সব কারণ তোমাকে বোঝাবো। তুমি শাস্তি দিলে মাথা পেতে নেব, কিন্তু তোমাকে হারাতে পারবো না। আমার স্পর্শে আজ তোমার ঘৃণা হচ্ছে, তাই না হীর? জানো হীর, খুব কষ্ট হচ্ছে। বুকের পাশটা পুরো ছাই হয়ে যাচ্ছে। আমি তোমার কোনো সর্বনাশ করিনি হীর। কথাগুলো বলতে বলতে তুর্য জ্ঞান হারিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠতে দেখি প্রচণ্ড মাথা ব্যথা করছে। জ্বরের কারণে এমনটা হয়তো বুঝতে পারছি না। ফ্রেশ হয়ে রুম থেকে বের হতেই জানতে পারলাম বিয়েটা পিছিয়ে দিচ্ছে, কারণ রায়ান ভাইয়ের জরুরি ভিত্তিতে ঢাকার বাইরে যেতে হয়েছে অফিসের কাজে। বিয়ের তারিখ পিছানোর কথাটা শুনে কেন জানি না ভালোই লাগছিল। যাক, অন্তত আরও কিছুদিন সময় পেলাম বিয়েটা কিভাবে ভাঙবো সেটা ভাবার। তুর্যকে সকালে ওর ম্যানেজার হসপিটালে নিয়ে যায়। 3 দিন তুর্য হসপিটালে ভর্তি থেকে বাসায় এসে কাউকে ফোন করলো। হীর কোথায়, কেমন আছে এখন? আমি নিরুপায় ছিলাম, জানি আমার অপরাধ ক্ষমার যোগ্য, কিন্তু হীরকে বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আমি দেখছি ব্যাপারটা। আজ 7 দিন হয়ে যায় কলেজে যাই না, কিন্তু আজ কিছুতেই বাড়িতে থাকতে পারলাম না। মামি আর রাহির চাপে জোর করে কলেজে পাঠিয়ে দিল। অন্যমনস্ক হয়ে ক্লাসরুমের বারান্দা দিয়ে হাঁটছিলাম। ঠিক তখনই আমার বাঁ হাতে হ্যাচকা টান দিয়ে একটা খালি ক্লাসরুমে নিয়ে গেল। ঘটনায় আকস্মিতা আমি পড়ে যেতে নিলেও আমাকে বুকে জড়িয়ে ধরল সামনে থাকা লোকটা। লোকটা আমাকে এত শক্ত করে ধরে রেখেছে যে আমার নাক বন্ধ হয়ে রয়েছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কোনো উপায় না পেয়ে শরীরে যত শক্তি ছিল সব দিয়ে ধাক্কা দিয়ে সামনে থাকা লোকটাকে সরিয়ে ঠাস করে গালে একটা চড় বসিয়ে দিলাম। সামনে লোকটাকে দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেল। তুর্য আমার সামনে দাঁড়িয়ে আছে অগ্নিচক্ষু নিয়ে, যেন এক্ষুনি চোখ থেকে আগুন বের হবে আর আমি জ্বলে যাব। আমাকে ক্লাসরুমের দেওয়ালে ঠেস দিয়ে রাগী দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে তুর্য। চোখ দুটো অসম্ভব লাল হয়ে আছে। তাকাতে পারছি না ওই চোখের দিকে। মাথা নিচু করে ভয়ে কাঁপছি। কালো একটা হুডি পরে এসেছে তুর্য। হয়তো নিজের পরিচয় গোপন করতে এমনভাবে এসেছে। কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে সামনে আসা চুলগুলো পিছন দিকে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, এতদিন ভার্সিটিতে আসনি কেন? তুর্যর এই অদ্ভুত প্রশ্নে কপাল কুঁচকে তাকিয়ে আছি আর তার দিকে। কি হলো, জ্বর হয়েছিল? বাসায় গিয়ে আবার ঝর্ণার পানিতে বসেছিলে বুঝি? তুর্যর প্রশ্নগুলো বারবার আমাকে অবাক করছে। সে কিভাবে জানলো আমি ভিজেছিলাম আর জ্বর হয়েছিল? চুপ করে থাকবে? আচ্ছা থাকো চুপ করে, আমি যেই কাজে এসেছি সেটা করে নিই। এখনো কপাল কুঁচকে আগের ভঙ্গিতে তাকিয়ে আছি আর বোঝার চেষ্টা করছি সে কি বলতে চাইছে। সো কথা হলো, আমি তোমাকে বিয়ে করতে চাই, আর সেটা এক্ষুনি। তুমি আমার সাথে এক্ষুনি কাজী অফিসে যাবে। তুর্যর কথা শুনে মাথা হ্যাং হয়ে গেল। ঠিক কিভাবে রিয়াক্ট করবো বুঝতে পারছি না। আমার এভাবে তাকিয়ে থাকা দেখে হয়তো সে বুঝতে পারছে, যার জন্য আমার হাত ধরে টানতে লাগলো। এবার যেন আমি হুঁশ ফিরে পেলাম। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? ছাড়েন বলছি। আর আমি যদি মরে যাই তবু আপনাকে বিয়ে করব না। আপনি আমার অপরাধী। আমার জীবনটা আপনার জন্য নষ্ট হয়েছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার মতো একটা ধর্ষককে বিয়ে করব? কথাগুলো বলতে তুর্য আমার গাল চেপে ধরলো আর দাঁতে দাঁত চেপে বলল, তুমি আমাকেই বিয়ে করবে। আমি তোমার কাছে অনুমতি চাইনি। আমি আমার সিদ্ধান্ত শুনিয়েছি। সিদ্ধান্ত শুনিয়েছেন মানে কি? জীবনটা আমার, সেটা কি আপনি ভুলে যাচ্ছেন? ভুলে যাবেন না, এটা আমার জীবন। আমি কাকে বিয়ে করব নাকি করব না এটা আমার সিদ্ধান্ত। আর আমি আমার জীবন থাকতে কখনো আপনাকে বিয়ে করব না।
লুক হির, বিয়ে তো আমি তোমাকেই করব, অ্যাট এনি কস্ট। এতক্ষণ ভালোই ভালোই বলছিলাম, শুনুনি, তাই আজ নিজের আসল রূপে ফিরে আসতে হচ্ছে। কি বলতে চাইছেন? তুমি যদি আজকে এবং এই মুহূর্তে আমাকে বিয়ে না করো, তাহলে একটা ভিডিও ক্লিপ ভাইরাল করতে বাধ্য হব। ভিডিও ক্লিপ? কিসের ভিডিও ক্লিপ? তোমার আমার সেদিনকে রোমান্টিক কিছু ভিডিও ক্লিপ। তুর্যর কথায় আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। বলছে কি লোকটা, একটা মানুষ এতটা নিকৃষ্ট হলে এসব কিছু করতে পারে? সেদিন আমার সাথে এত বড় অন্যায় করার পরেও লোকটা শাস্তি হয়নি, এখন সে ভিডিও ক্লিপ ভাইরাল করতে চাচ্ছে? ছি! আপনি কি জানেন আপনি একটা মানুষরূপী জানোয়ার? কতটা নিকৃষ্ট আপনি, আপনার ধারণা আছে? সে তোমার যা ইচ্ছে বলতে পারো, কিন্তু এখন আমার টাইম, ওয়েট করো না, ইউনো, টাইম ইজ মানি। আপনি ভাবলেন কি করে যে আমি আপনার হুমকি শুনে আপনাকে বিয়ে করে নিব? আপনি ভিডিও ক্লিপ ভাইরাল করতে চান? ইউ আর মোস্ট ওয়েলকাম, করেন। সবাই কথা শোনাবে, আমার বদনাম হবে, এই তো। আমি যখন এই দুনিয়াতেই থাকবো না, তখন বদনাম আবার ভয় কিসের? তুর্যর কপালের রগটা হঠাৎ ফুলে ওঠে, চোখ দুটো রক্তবরণ ধারণ করছে, ভীষণ ভয় করছে আমার। কিন্তু তুর্যর সামনে নিজেকে আমি দুর্বল দেখাতে পারবো না। ভুলটা আমি সেদিনই করেছি, সেদিন যদি নিজেকে শেষ করে দিতাম, তাহলে আজ আপনার মতো একটা মানুষের হাতের পুতুল হয়ে থাকতে হতো না। তবে সেদিন যেটা করতে পারিনি, আজ করব। আমি যদি না থাকি, তাহলে আমার বদনাম দেখাবেন কিভাবে? আজ এই বিল্ডিংয়ের ছাদ থেকে লাফ দিয়ে মারাই যাব। এই টর্চার আর সহ্য করতে পারছি না। ক্লাসরুম থেকে বের হতে গেলে তুর্য আমার হাত ধরে টেনে তার সামনে এনে আমার গালে সজোরে একটা চর বসিয়ে দিল, আর তার দুই বাহু ধরে ঝাঁকিয়ে বলল, খুব শখ মরার তাই না? আচ্ছা, তাহলে মেরেই দেই। আসলে এই ভালো হওয়ার জিনিসটা আমার সাথে একদম যায় না। তোমাকে ভালো মতো বলছিলাম, শুনলে না? ভয় দেখালাম, তাও কাজ হলো না। এবার চেষ্টা করি। কি বলতে চান আপনি? ওয়েট এ মিনিট বেবি, সব বুঝতে পারবে। তুর্য ফোনটা বের করে কাকে যেন ফোন করলো। জন, হীরের মামা মামি আর রাহিকে গান পয়েন্টে নিয়ে আয়। তোমাদের হীর ম্যাডাম বিয়ের জন্য রাজি না, তাহলে এরা শুধু শুধু দুনিয়া থেকে কি করবে? নিয়ে নিয়েছো? এখন ভিডিও কল করো। ম্যাডাম শেষবারের মতো এদের চাঁদ মুখখানা দেখতে চাইবে নিশ্চয়। আপনি কি বলছেন এসব? মামা মামি রাহিকে গান পয়েন্ট মানে? ওদের ছেড়ে দিন, ওদের সাথে আপনার কোনো শত্রুতা নেই, ওদের ছেড়ে দিন। যখন তুর্য মোবাইলে ভিডিও কলে মোবাইলটা তুর্যর সামনে ধরলেন, মামা মামি রাহি সবাই অবচেতন অবস্থায় আছে, আর 4-5 জন গার্ড ওদের মাথায় পিস্তল ধরে দাঁড়িয়ে আছে। তুর্য একটা ইশারার অপেক্ষায়। আমি কি করব বুঝতে পারছি না। ছোটবেলায় মা বাবাকে হারানোর পর থেকে এই মানুষগুলোই আমার সব। আমার নিজের স্বার্থের জন্য আমি এই মানুষগুলোকে মরতে দিতে পারি না। আর কিছু না ভেবে কাঁদতে কাঁদতে তুর্যর পায়ে পড়ে গেলাম। ওদের প্লিজ কিছু করবেন না, আমি আপনার সব কথা মানতে রাজি। প্লিজ ওদের ছেড়ে দিন। জন, তোমরা গানটা নামিয়ে ম্যাডামের মামার বাড়িতে পিক করো। আজকে তোমাদের স্যার আর ম্যাডামের বিয়ে, এনজয়। তুর্য কলটা কেটে আমাকে তার পা থেকে তুললো, পুনরায় হাত ধরে টানতে টানতে ক্লাসরুমের বাইরে নিয়ে গেল। এবার আর হুডিটা মাথায় তুললো। কলেজের সবাই হা হয়ে তাকিয়ে আছে আমার আর তুর্যর দিকে। রকস্টার তুর্য আহমেদ চৌধুরীর সাথে আমাকে দেখে মেয়েরা ছেলেরাও যেন মুখ বন্ধ হচ্ছে না। সেই দিয়ে টেনে নামানোর সময় ব্যালেন্স না থাকায় পা মুচড়ে নিচে পড়ে গেলাম আমি। ব্যথা পেয়েছি অনেক। তুর্য আবারও আমার হাত টানতে উঠে দাঁড়ানোর জন্য, কিন্তু এই মুহূর্তে হাঁটা আমার পক্ষে সম্ভব না। করুণ দৃষ্টিতে তাকিয়ে আছি তুর্যর দিকে। হয়তো তুর্য কিছুটা আন্দাজ করতে পেরেছে। আচমকা আমাকে কোলে তুলে নিলেন সে। এখন আমার সত্যি মরে যেতে ইচ্ছে করছে লজ্জায় আর ক্ষোভে। মনে আর কি সে নিজেকে এভাবে সবার সামনে কোলে নিয়ে হাঁটছে, সবাই ফ্রিতে তামাশা দেখছে। অনেকে এর মধ্যে আমাকে আর তুর্যকে নিয়ে কানাঘুষো শুরু করে দিয়েছে। তাদের ঠাট্টার শব্দ আমার কান পর্যন্ত এসেছে, কিন্তু তুর্যর কোনো ভ্রুক্ষেপ নেই সেদিকে। আমাকে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে কার ড্রাইভ করতে শুরু করলো তুর্য। কিছুক্ষণের মধ্যে কাজী অফিসের সামনে এসে পড়েছি। দু চোখ বেয়ে পানি পড়ছে। আপনজনদের বাঁচানোর জন্য জীবনের শেষ বাজি খেলতে যাচ্ছি। তুর্য গাড়ি থেকে নেমে আবারও আমাকে কোলে তুলে নিয়ে ভিতরে গেলেন। সেখানে আরও মানুষ উপস্থিত ছিলেন। মধ্যবয়স্ক 2জন পুরুষ, 2জন মহিলা, আমার বয়সী একটা মেয়ে আর তুর্যের বয়সী একটা ছেলে। এদের কাউকেই আমি চিনি না। আমাকে বসিয়ে দিয়ে তুর্য বিয়ে শুরু করতে বলেন। ব্যাস, আর কি করার, পড়ে নিলাম কবুল, হয়ে গেল বিয়ে। এমন একটা মানুষকে যাকে আমি ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। বিয়ে শেষে আমি কাজী অফিসে একটা চেয়ারে আছি, আর তুর্য কাকে যেন ফোন করছে, বুঝতে পারছি না কি সব। মাথা নিচু করে বসেছিলাম, তখন
সূর্য ব্যথার স্প্রে এনে আমার পায়ে দিল। এবারও কোলে করে গাড়িতে বসে ড্রাইভ করতে শুরু করলো। গন্তব্যটা আমার পরিচিত, আমার মামার বাড়ি যাচ্ছি। আমি আন্দাজ করতে পারছি না কি হতে চলছে। বাড়ি আসতেই সূর্য আমাকে কোলে নিয়ে কলিং বেল বাজালেন। মামি দরজা খুলতে অবাক হয়ে হা হয়ে আছেন। আমি কিছু বলতে যাব তার আগে সূর্য বলেন, রাহি, হিরকে ওর ঘরে নিয়ে যাও আর ওর প্রয়োজনীয় জিনিসপত্র প্যাক করে দাও। আমরা এক্ষুনি বের হব। হির, তোমার কাছে জাস্ট 10 মিনিট আছে, যা দরকার নিবে। 10 মিনিটের 1 সেকেন্ড বেশি হলে এর ফল ভালো হবে না। সূর্যর কথায় আমি অনেক ভয় পেয়ে যাই আর রাহিকে ধরে রুমে নিয়ে গিয়ে জিনিস গোছাতে থাকি আর সব বলতে থাকি রাহিকে। রাহি তেমন রিয়াক্ট না করলেও বাইরে থেকে অনেক চেঁচামেচি শব্দ আসছে। নিশ্চিত মামি সব জেনে গেছে। মামির বা কি দোষ? কালকে পর্যন্ত তার ছেলের সাথে আমার বিয়ে ঠিক করা ছিল আর আজকে আমি অন্য কারো। তাদের কাউকে না জানিয়ে একা একা বিয়ে করে নিয়েছি। তারা অনেক কষ্ট পেয়েছে জানি, কিন্তু আমি যে নিরুপায় ছিলাম, কোনো কিছু না বলে বেরিয়ে এলাম। ঠাস করে একটা চর পড়লো। চরটা মামি দিয়েছে। আমার কিছু বলার নেই, মাথা নিচু করে আছি। মামি আরেকবার হাত উঁচু করলেন চর মারার জন্য। সেটা গালে পড়ার আগে সূর্য মামির হাতটা ধরে ফেলেন। ডোন্ট ইউ ডেয়ার। এখন হির শুধু আপনার ভাগ্নি নয়, আমার বউ, মিসেস হির সূর্য আহমেদ চৌধুরী। আর মিসেস হির সূর্য গায়ে হাত তোলা সাহস এই সূর্য আহমেদ কাউকে দেয়নি। আপনার কাছে দোয়া নিতে এসেছিলাম, সেটা হয়তো এখন আর পাবো না, তাই এখন সময় নষ্ট করে কোনো লাভ নেই। চলো হির। সূর্য আমার হাতটা ধরে বাড়ির বাইরে নিয়ে গেল আর আমার জিনিসগুলো সূর্যর গার্ড অন্য গাড়িতে রাখলো। সারা রাস্তা সূর্যর দিকে তাকাতে পারলাম না। এতটাই ঘৃণা হচ্ছে লোকটার প্রতি, মনে হচ্ছে এর চেয়ে সাথে থাকার চেয়ে গলায় দড়ি দেওয়া অনেক ভালো। গাড়ি এসে থামলো বিরাট বড় একটা বাড়ির গেটে, কিন্তু এই বাড়ি সেই বাড়ি না যেটা সেদিন আমাকে তুলে আনা হয়েছিল। বাড়ির দরজার সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। এই মানুষগুলো কাজী অফিসে ছিল, হয়তো এরাই সূর্যের পরিবার। সূর্য আমাকে কোলে নিয়ে বাড়ির ভিতর ঢুকলো। ভেতরে ঢুকতে উপস্থিত মানুষগুলো আমার সাথে কথা বলা শুরু করলো। কেউ জিজ্ঞাসা করলো আমি কেমন আছি, কেউ ঠিকমতো আসতে পেরেছি কিনা, আবার কেউ পায়ে ব্যথা কিভাবে পেলাম। কিন্তু এই মানুষগুলো কথা বলার ধরন দেখে মনে হচ্ছে এরা আমাকে অনেক আগের থেকে চিনতো, কিন্তু আমি তো এদের কোনো দেখিনি। আমি চুপচাপ বসে আছি, কারো কোনো প্রশ্ন উত্তর দিই না। এখন একজন মহিলা আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরলে। ইনি কাজী অফিসে ছিলেন না। আমার কাঁধে একটু ভেজা ভেজা মনে হচ্ছে। তাহলে কি এই আন্টি কান্না করছে আমাকে ধরে? কেমন আছিস হির? আজ কতদিন পর তোকে দেখলাম, অনেক শুকিয়ে গেছিস আগের চেয়ে। হ্যাঁ রে হির, তোর কি আমার কথা মনে নেই? এতক্ষণ এই আন্টির দিকে তাকিয়েছিলাম, হঠাৎ তার মুখে এই কথাটা শুনে মাথাটা ঘুরে গেল। আমি তো আপনাকে চিনি না, কে আপনি? আমার প্রশ্ন মনে হচ্ছে মহিলা অনেক কষ্ট পেলেন, কিন্তু আমি তেমন কোনো খারাপ কথাই বলিনি। আর কিছু বলার আগে সূর্য সেখানে চলে এসেছিল। আম্মু, তোমরা কিসব শুরু করছো বলো তো? এসব কথা পরে হবে। হির এখন আমার সাথে রুমে যাবে। সূর্যর কথাই যেন সবাই অনেকটা অবাক হলো। এখানে সবাই চোখে চোখে কথা বলছে, যার কিছুতে আমি বুঝতে পারছি না। সূর্য আমাকে কোলে তুলে দোতলার একটি রুমে নিয়ে গেল। রুমটা বেশ মার্জিতভাবে সাজানো। সূর্য আমাকে বিছানায় বসিয়ে ওয়াশরুমে গেল। আমি বসে বসে রুম দেখছি। ব্যালকনিতে কাজটা খোলা, বাতাস, হিমশীতল বাতাস ঢুকছে ঘরে। খুব ভালো লাগছে। ইচ্ছে হচ্ছে একটু ব্যালকনিতে থাকি, কিন্তু পায়ে ব্যথা করছে। ওয়াশরুমে পানির শব্দ কমে আসছে, হয়তো সূর্য বের হবে। এই লোকটা আমাকে সহ্য করতে পারছে না, এক্ষুনি আবার চোখাচোখি হবে তার সাথে। তাড়াতাড়ি করে শুয়ে পড়লাম। উদ্দেশ্য ঘুমানোর ভান ধরতে গিয়ে দেখি কখন যে ঘুমিয়ে পড়ছি টেরও পাইনি। ঘুমের মাঝে মাঝে হচ্ছে কেউ আমার গালে কপালে চুমু খাচ্ছে। চুমু খাওয়া শেষে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, একটা হাত ধরে রেখেছে। আমি সবটাই অনুভব করতে পারছি, কিন্তু চোখ খুলতে পারছি না। ঘুম পড়ে যেন আজ আমার চোখ আটকে রাখার শপথ নিয়েছে। মাথায় হাত বুলিয়ে দেওয়াতে ঘুমটা আরো ভালো মতো আসছে। হয়তো আমাকে কেউ জড়িয়ে ধরেছে খুব শক্ত করে। গালের পাশটা ভেজা ভেজা হওয়াতে এইবার ঘুমটা ভেঙে গেল। চোখ খুলতে দেখি সূর্য আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। আর আগে আমার মাথায় আগুন ধরে যাচ্ছে। এই লোকটার সাহস কত বড়, আমাকে ধরে শুয়ে আছে। ধাক্কা দিয়ে সূর্যকে নিজের থেকে সরালাম, কিন্তু সে খাটের একদম কোণাতে থাকা নিচে পড়ে গেল। নিচে পড়ে গিয়ে সূর্য আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সূর্যের এই রূপটা দেখলে আমার ভীষণ ভয়ে জড়সড় হয়ে বসে আছি আমি, আর সূর্য সেই অগ্নিমূর্তি ধারণ করে আমার দিকে এগিয়ে আসছে। নিশ্চিত আমাকে মেরে ফেলবে এক্ষুনি গলা টিপে। ভয়ে বন্ধ করে আছি।
কিন্তু সূর্য আমার গলা টিপে না ধরে আমাকে কোলে তুলে নিল। আমি অবাক না হয়ে পারলাম না। ড্যাব ড্যাব করে তাকিয়ে আছি সূর্যর দিকে। সে আমাকে নিয়ে ওয়াশরুমে ঢুকছে। তার মতিগতি আমার সুবিধার ঠেকছে না। নিশ্চয় মাথায় কোনো শয়তানি বুদ্ধি খেলছে। যা ভেবেছিলাম তাই। সূর্য আমাকে পানি ভর্তি বাথটাবে ফেলে দিল। রাগে মনে হচ্ছে নিজের চুল নিজে ছিঁড়ে ফেলি। এটা আপনি কি করলেন? আপনি কি পাগল? আমাকে এভাবে পানিতে ফেলে দিলেন। প্রতিশোধ নিলাম। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? তুমি আমাকে নিচে ফেলে দিয়েছিলে, আমি তোমাকে পানিতে ফেলে দিলাম। এখন হিসাব ঠিক। আপনি একটা সাইকো। আপনার মাথায় তার সবগুলো ছেঁড়া। এভাবে কেউ কাউকে পানিতে ফেলে? আমি যে ব্যথা পেলাম, এখন আপনার অনেক ভালো লেগেছে তাই না? তোমাকে ফেলে ভালো না লাগলেও হিসাব বরাবর করে এখন ভালো লাগছে। আপনার মাথায় ওইসব বড় বড় চুলগুলো আমি সব ছিঁড়ে ফেলবো। আগে গোসলটা করো, ভেজা কাপড়ে তোমাকে অনেক হট লাগছে। খচ্চর একটা, বের হন এখান থেকে। সূর্য বেরিয়ে গেল। আমি তার 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে গোসল সেরে নিলাম। সেই আন্টি আমাকে জড়িয়ে ধরে কেঁদছিল, তিনি এসে আমাকে খাইয়ে দিলেন। সে কথায় কথায় বলেন তিনি সূর্যর মা তনিমা চৌধুরী। কাজী অফিসে থাকা লোকগুলোর মধ্যে সূর্যর বাবা তিয়ার চৌধুরী, ছোট চাচা চাচি আর একমাত্র ফুপি কাকুলি ছিল। খাওয়ানোর শেষে তনিমা আন্টি আমার মাথায় হাত রেখে বললেন, মা রে, আমার সূর্য একটা রাগী, কিন্তু মানুষটা খারাপ না। তুই ওকে একটু সময় দে। এমন ভাবিস না আমি এখানে সূর্যর সাফাই গাইতে এসেছি। আমি তার জন্যই এসেছি। আমি জানি সূর্য যা করেছে সেটা অনেক খারাপ কাজ। আন্টির কথা শুনে আমার লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে। আন্টি কি সবটা জানে সেদিন কি হয়েছিল? মাথা নিচু করে এসব ভাবছিলাম। আন্টি আবারও বলতে শুরু করলো, তোকে এভাবে জোর করে বিয়ে করা সূর্যর উচিত হয়নি। তোর মামা মামির সাথে কথা বলে নেওয়া দরকার ছিল। আন্টির কথায় আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। যাক, আন্টি কিছুটা জানে। আন্টি আপনি চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। আন্টি কাকে বলছিস? আমি তোর মা হই, বুঝলি? মা ডাকটা শুনে ভিতরটা মুচড়ে গেল। না জানি কত বছর মাকে হারিয়েছি। আমার তো মায়ের চেহারাটাও মনে নেই। মা বেঁচে থাকলে বুঝতে পারতো আমি কার মতো দেখতে হয়েছি। আমি আস্তে করে একবার মা বলে ডেকে উঠলাম। মা আমাকে আবারও বুকে জড়িয়ে নিল। মা এবার কেঁদে উঠলেন। কেন জানি না আমার ভীষণ কান্না পাচ্ছিল। আপনা আপনি চোখ দিয়ে পানি পড়ছে। মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিলাম। মা আমার কপালে চুমু দিয়ে আমাকে আদর করে নিলেন। আজ থেকে অনেক বছর ধরে শুকনো থাকা মরুভূমিতে কেউ মমতার বর্ষণ করলো। রাতে সূর্যর বোন তাসফি আমার সাথে দেখা করতে এসেছে। মেয়েটা আমার বয়সী হলেও আমার থেকে কিছুটা ছোট। কথাতেই একটু বাচ্চামো ভাব আসছে, তবে ভারী মিশুকে মেয়েটা। মিনিট 10 মধ্যে ওর উপর মায়া পড়ে গেছে আমার। একটা জিনিস ভাবতে খুব অবাক লাগছে, পরিবারের মানুষগুলো এত ভালো, কিন্তু সূর্য সূর্য এমন কেন? একটা মেয়ের জীবন নষ্ট করতে একবারও ভাবলো না। সূর্যকে আমি কিভাবে স্বামী হিসাবে মেনে নিব? আমি তো কখনোই পারবো না সূর্যকে ভালোবাসতে। তাহলে এই সম্পর্কের ভবিষ্যৎ কি? আপনা আপনি কথাগুলো ভাবছিলাম, তখন ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে রায়ানের নাম্বার দেখে কলিজা কেঁপে উঠলো। কি উত্তর দেবো আমি রায়ানকে? সে তো এখনো হয়তো আমার সাথে জীবন কাটানোর স্বপ্ন সাজিয়ে বসে আছে, আর আমি কিনা তার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলাম। রায়ানকে আমার অবস্থানটা বুঝতে পারবে? আমি যে উপায়হীন ছিলাম সেটা কি রায়ান বুঝবে? আমাকে কি কখনো ক্ষমা করবে? ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেলে চার্জের অভাবে রায়ানের কথা ভেবে দুফোঁটা জল চোখ দিয়ে গড়িয়ে পড়লো। তাওশিব আর রিশান, সূর্য চাচাতো ভাই, এসেছে বাসর ঘর সাজাতে। কথাটা আমার মাথা থেকে বেরিয়ে গেছিল। নিয়ম অনুযায়ী আজকে আমাদের বাসর, কিন্তু আমি তো এটা হতে দিতে পারি না। সূর্য আরও আমাকে স্পর্শ করতে আমি দিতে পারি না। আমাকে কিছু একটা করতে হবে, কিন্তু সেদিন আমি তার শক্তির কাছে হেরে গেছিলাম, আর আজ তো তার স্পর্শ বৈধ। তাও সে এক প্রকার জোর করে আমাকে একটা লাল শাড়ি পরিয়ে দিয়েছে। বিছানা ঠিক করে মাঝ বরাবর বসে আছি, এসব চিন্তা করছি আর ঘামছি। এসি চালু আছে, তারপরে প্রচণ্ড ঘামছি। দরজায় খটখট শব্দ হচ্ছে, তার মানে সূর্য এসেছে। হাতটা অসম্ভব দ্রুত বিট করছে, কিন্তু ভয় নেই। আজকে আমি প্রস্তুত। একটা ছুরি বাম হাতে নিয়ে বসে আছি। সূর্য আমার কাছে এলেই এক ঘা বসিয়ে দেব। সূর্য রুমে ঢুকতে ওয়াশরুমে গেল, বেরিয়ে আমার কাছে এগিয়ে আসছে, আর আমি ছুরিটা বরাবর শক্ত করে ধরে আছি। আমার কাছে এসে আমার দিকে ঝুঁকে সূর্য আমাকে আচমকা জড়িয়ে ধরলো। এভাবে জড়িয়ে ধরাতে আমি ঘাবড়ে গেলাম। সূর্যর হাত আমার হাত দুটো চেপে ধরে মুখটা আমার কানের কাছে এনে ফিসফিস করে বলল, ফল কাটার ছুরি দিয়ে মানুষ কাটা যায় না। সূর্যর কথায় আমি পুরো বেকুব বনে গেছি। আমার হাতের ছুরি এই লোকটা কিভাবে জানলো? চোখ দুটো বড় বড় করে তাকালাম তার দিকে। এরপর
কিচেন থেকে ধারালো ছুরি আনবো। এই তুর্য আহমেদের বউ এই ফল কাটার ছুরি দিয়ে মানুষ কাটতে গেছে। এটা মানুষ শুনলে তো হেসেই মরে যাবে। থিঙ্ক সামথিং বিগ, ইউ নো। তুর্যের কথায় আমার গা জ্বলে যাচ্ছে। ওকে তো এত টর্চার, আবার এমন গা জ্বালাতন কথাবার্তা। আপনি কিভাবে জানলেন আমি ছুরি হাতে বসে আছি? এই ঘরে প্রতিটা জিনিস আমার মুখস্থ। ফলের ঝুড়িতে যখন ছুরিটা দেখতে পাইনি তখনই বুঝেছিলাম সেটা তোমার কাছে। আগেই বলতে পারতেন, এত অভিনয়ের প্রয়োজন ছিল না। প্রতিনিয়ত অভিনয় করতে, এখন শুধু ওটাই করতে। কি বললেন কিছু বুঝতে পারলাম না, কিন্তু রাগটা কমাতে পারছি না। এখন আমার একা থাকা দরকার, তাই বিছানা থেকে উঠে ব্যালকনিতে গিয়ে দাঁড়ালাম। মেকআপ এমনিতেও করি না, আর চুলটা কোনো রকম খোপা করা ছিল যা খুলে গেছে। আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর ঘাড়ে কারো গরম নিঃশ্বাস পড়লো। আমি জানি এই তুর্যই, তার শরীরের ঘ্রাণটা খুব পরিচিত মনে হয় আমার। এর কারণ অবশ্য আমার জানা নেই। আমার ঘাট থেকে চুলগুলো সরিয়ে তুর্য চুমু দিতে লাগলো। আস্তে আস্তে তুর্য আমার হাত আমার পেটে বিচরণ করতে লাগলো। রাগ কমার জায়গায় আরো বেড়ে গেল। পিছন ফিরতে তুর্যকে ধাক্কা দিয়ে ফেললাম। তুর্য আবারও সেই আহত দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তার এই করুণ দৃষ্টি আমার মনে আঁচড় কাটছে। না, আমি দুর্বল হব না। এই অমানুষটাকে আমি কিছুতেই প্রশ্রয় দিতে পারি না। আপনি কোন সাহসে আমাকে স্পর্শ করছেন? আপনার আমার উপর কোনো অধিকার নেই। আপনি আমার সাথে যা করেছেন, এরপর ভাবলে কি করে আমি আপনার সাথে এসবছি? সবাইকে নিজের মতো নোংরা মনে করেন, তাই না? এতই যদি চাহিদা, পতিতাপল্লীতে গেলেই তো পারেন, নাকি আমাকেই পতিতা মনে করেন? একটা কথা মনে রাখবেন, যতবার আপনি আমার কাছে আসবেন প্রতিবার জোর করেই আসতে হবে। স্বইচ্ছায় আমি কখনোই আপনাকে কাছে আসতে দেব না। আমি কখনোই আপনাকে আমার স্বামীর মর্যাদা দিতে পারবো না। আমি কখনোই পারবো না আপনাকে ভালোবাসতে। তুর্য একই দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। এত কিছু বলার পরেও তার চোখ থেকে এক মুহূর্তের জন্য সরেনি আমার উপর থেকে। এই চোখের দুটি আজ কোনো রাগ নেই, না হিংস্রতা। কেন যেন মনে হচ্ছে আমার কথায় সে অনেক কষ্ট পেয়েছে। তুর্য দু চোখে কটুরা পানি টলমল করছে। আমার ভীষণ কষ্ট হচ্ছে তুর্য চোখের দিকে তাকিয়ে থাকতে। তুর্য আমাকে কিছু না বলে সেখান থেকে চলে গেল। আমি জানি, আসলে জানার চেষ্টাও করিনি। রাত তখন 1টা বাজে, সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুম নেই শুধু আমার চোখে। কিছুক্ষণ ওভাবে দাঁড়িয়ে থেকে রুমে চলে এলাম। ঘুম আসছে না কিছুতে। বারবার মনে হচ্ছে তুর্য কষ্ট পেয়েছে। কেন জানি না। তুর্য কেমন আছে, কি করছে জানতে ইচ্ছে করছে। তুর্যর কথা জানার ইচ্ছা দমিয়ে রাখতে না পেরে রুম থেকে বেরিয়ে পড়লাম। কিন্তু এই বাড়ির আমি কিছুই চিনি না। আন্দাজে যেতে যেতে একটা রুমের লাইট জ্বালানো দেখলাম নিচ থেকে। দরজার বাইরে কান পেতে শোনার চেষ্টা করলাম। তুর্য কার সাথে যেন কথা বলছে, কিন্তু কথাগুলো শুনতে পাচ্ছি না। দরজা ধাক্কা দিতেই বুঝতে পারলাম দরজা ভিতর থেকে লক করা। কিন্তু জানার অনেক আগ্রহ নিয়ে ভিতরে তুর্য কার সাথে কথা বলছে। বেশ কিছুক্ষণ অপেক্ষা করে আমি রুমে ফিরে এলাম এবং শুয়ে পড়লাম। একটা ফটো ফ্রেম বুকে জড়িয়ে ধরে আছে তুর্য। চোখ দুটো বেয়ে নোনা জলগুলো ঝরে যাচ্ছে। এদের কি দোষ দেব? দোষ তো সব তার ভাগ্যে। সব কিছু পেয়েও আজ তার কাছে কিছুই নেই। তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সেই মানুষটা। সেই মানুষটার কাছে চরম ঘৃণা সে, যাকে এক নজর না দেখলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। সেই মানুষটা তুর্যের মুখটাও সহ্য করতে পারে না। এই কষ্ট না কাউকে বলতে পারে সে, আর নাই কেউ বুঝতে পারে। চলবে একলা তুমি। প্রথম পর্ব যদি ভালো লাগে তো অবশ্যই দ্বিতীয় পর্ব দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।